দিল্লিতে শেখ হাসিনাকে লাল গালিচার সংবর্ধনা, শীর্ষ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ঐক্যমত। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, এখনও আশ্রয়কেন্দ্রে মানুষ, কমছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি। ইংল্যান্ডের বিপক্ষে কঠিন জয়ে সেমিফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা, রাতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার। পরে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীর্ষ বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে 10টি সমঝোতা স্মারকও সই হয়। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথমেই আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই সফরের গুরুত্ব বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি। দুদিনের সফরের দ্বিতীয় দিন সকালে নয়াদিল্লির ফোর্ট কোর্টে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। সশস্ত্র সালাম গ্রহণের পর গার্ড অব অনার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাইন অব প্রেজেন্টেশনে দুদেশের মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় করিয়ে দেন। রাষ্ট্রপতি ভবনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিসৌধে। বিনম্র শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। রাজঘাট থেকে ফিরে হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে একমত হন দুই নেতা। সফর শেষে সন্ধ্যায় ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন। 5 দিন ধরে বন্যার পানিতে ডুবে আছে সিলেট নগরে। পরিস্থিতির উন্নতি হলেও কুশিয়ারা অববাহিকার 6 উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। সুনামগঞ্জে সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে এখনও আশ্রয়কেন্দ্রে বানভাসীরা। উত্তরাঞ্চলের সবকটি নদীর পানি কমলেও নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। বৃষ্টিপাত কম হয় সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ উপজেলা ছাড়াও নগরীর বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি নামছে ধীরে। 710টি আশ্রয়কেন্দ্রে এখনও অবস্থান করছে 30,000 মানুষ। নগরীর উপশহর সহ কয়েকটি এলাকা এখনো পানিতে নিমজ্জিত। গোসল করা, বাথরুম করা, তারপরে রান্না বান্না করা, সব দিকেই তো অসুবিধা। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। আমরা বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট আমরা সরবরাহ করছি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার, এর মধ্যে রয়েছে শুকনা খাবার, রয়েছে রান্না করা খাবার, এগুলো আমরা সরবরাহ করছি। এদিকে সিলেটের নদ নদীর পানি কমলেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপরে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উজানের পানি নিম্নাঞ্চলে চলে যাওয়ায় কয়েকটি উপজেলার পরিস্থিতি অবনতি হচ্ছে। সুনামগঞ্জে সবকটি নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও প্লাবিত নিম্নাঞ্চল। দুর্ভোগে রয়েছে সুনামগঞ্জের প্রায় 6 লক্ষাধিক মানুষ। পানির উপরে আসলাম, পানির টেলায় আইছি আমরা, আইয়া এখানে আশ্রয় লইছি। এখন তো আমরা বাড়ি বাজারে পানি কমছে না। 24 ঘন্টায় বৃষ্টিপাত না হলে সুরমার পানি বিপদ সীমার নিচে নামবে। মৌলভীবাজারেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
জেলার সব নদ নদীর পানিই কমেছে, তবে হাকালুকি হাওরের পানি বেড়ে যাওয়ায় জুড়ি ও বড়লেখা উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত রয়েছে। লালমনিরহাটের আদিতমারি উপজেলায় কয়েকশো পরিবার এখনো পানিবন্দী। নেত্রকোনায় ৩ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে, তবে জেলার প্রধান নদ নদী কংস, সোমেশ্বরী, ধনু ও মগরা নদীর পানি কমতে শুরু করেছে। রত্না সামান, ২১শে টেলিভিশন। দর্শক, সিলেটের গোয়াইনঘাটে আছেন সহকর্মী ওয়েস খসরু। বন্যা পরিস্থিতির খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ওয়েস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, একটু বন্যা পরিস্থিতির খবর জানাবেন। তার সাথে দুর্গত যারা রয়েছেন আসলে তারা যথাযথ ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা একটু যদি জানান। রাজীব, আমি আসছি গোয়াইনঘাটে। আপনি যেটি বলছিলেন যে আসলে গোয়াইনঘাটের প্রায় ৮০ ভাগ এলাকার লোকজনের বাড়িঘরে পানি ঢুকেছিল এবং জলের প্রবল স্রোত যখন ছিল তখন লোকজন বাড়িঘর ছেড়ে আসলে চলে গিয়েছিল। আমি এখন আছি আসলে রানীগঞ্জ গ্রামের আব্দুল লতিফের বাড়িতে এবং এখনো এই বাড়িতে দেখতে পাচ্ছেন আপনারা যে বাড়িটিতে প্রায় হাঁটু পরিমাণ পানি ছিল এবং বাড়ির লোকজন ঈদের দিন রাতেই বাড়িঘর ছেড়ে আসলে চলে যান আশ্রয় কেন্দ্রে। পাশে যে কলেজ আশ্রয় কেন্দ্র আছে সেটিতে তারা চলে গিয়েছিলেন এবং তারা এখনো আসলে আশ্রয় কেন্দ্রে রয়েছেন। এবং আপনি আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখাতে চাই আসলে যে ডলটা নেমেছিল ঈদের দিন, সেই ডলে আসলে তছনছ হয়ে গেছে সেই পরিবারের বসত বাড়ি এবং তারা এখন আসলে মূল লড়াইয়ে আছেন যে যদিও বাড়ি থেকে পানি নামছে, এখনো পুরোপুরি নামেনি। এই পানি নামার সাথে সাথে তাদের মূল লড়াইটি শুরু হচ্ছে যে আসলে টিকে থাকার লড়াই। কিভাবে তারা এই বাড়িতে টিকে থাকবেন এবং কিভাবে এসে উঠবেন, এখন আসলে তাদের বাড়িঘরকে নতুন করে সাজাতে হবে, নতুন করে বসবাসের উপযোগী করে তুলতে হবে, সেটি নিয়ে এখন তারা চরম দুশ্চিন্তায় আছেন এবং দুর্ভোগ তো আছেই। বাড়ির চারদিকে আসলে এখনো পানি ঘেরাও করে আছে এবং পানি ঘেরাও করে থাকার কারণে এই এলাকার মানে রানীগঞ্জ গ্রামের এখনো ৫০% মানুষ আসলে বসবাস করছেন আশ্রয় কেন্দ্রে এবং তারা বাড়িঘর থেকে পানি নামলেও তারা আশ্রয় কেন্দ্রে আসলে আশ্রয় কেন্দ্র থেকে ফেরার অপেক্ষায় রয়েছেন। এই অপেক্ষাটি আরো কদিন করতে হবে সেটি হয়তো তারা জানেন না। যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার পরিস্থিতি ভয়াবহ হতে পারে, সেই আশঙ্কাও আছে। তবে সিলেটের জেলা প্রশাসন থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী যখন সিলেটে এসেছিলেন তখন প্রায় ১৫০০ টন চাল দিয়েছিলেন এবং প্রায় ৮০ লাখ টাকা দিয়েছিলেন বন্যার্তদের জন্য, সেটি বিতরণ করা হচ্ছে। তবে জেলা প্রশাসনের যে বিতরণ এটি নিয়ে একটু বিতর্ক রয়েছে, সেটি একবারে তৃণমূল প্রান্তিক পর্যায়ে কতটুকু পৌঁছছে সেটি প্রশ্ন রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন যে আসলে তারা চাল বিতরণ করলেও এখন যারা এই পানিবন্দী অবস্থায় রয়েছেন তারা আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহ রান্নার যে ব্যবস্থাটি সেটি নিয়ে তারা খুবই চরম ভোগান্তিতে আছেন। রাজীব, এই ছিল সিলেটের সর্বশেষ আমার কাছে। খসরু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সিলেটের গোয়াইনঘাট থেকে আমাদের সহকর্মী ওয়েস খসরু জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ট্রেনার রূপে ফিরছে রাজধানী, ছুটি শেষে কমলাপুরে ফিরতি ট্রেনের চাপ, বাস টার্মিনালেও বাড়ছে ভিড়। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদ। বাংলাদেশ সেনাবাহিনী জন্মলগ্ন থেকেই অনেক ত্যাগ ও নানা চড়াই উৎসাই পেরিয়ে আধুনিক ও চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। ঢাকা সেনানিবাসে কর্মরত সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেন তিনি। সেনাপ্রধান বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব পরিমণ্ডলে গর্বিত নাম। সেনাবাহিনীর প্রধান তার বিদায়ী দরবারে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সরকার প্রধানের ঐকান্তিক প্রচেষ্টায় সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনীতে পরিণত হয়েছে। দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। আবারও চিরচেনা রূপে ফিরছে রাজধানী। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছে নগরবাসী। উপচে পড়া ভিড় ট্রেন ও বাসে। ফিরতি যাত্রায় কিছুটা ভোগান্তি থাকলেও পরিবারের সঙ্গে ঈদ করতে পেরে খুশি কর্মব্যস্ত মানুষ। মিনালা দিবা রিপোর্ট। টানা 5 দিনের ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকা ফিরেছেন কর্মব্যস্ত মানুষ।
এই চিত্র কমলাপুর রেল স্টেশনের। কিছু কিছু ট্রেনে শিডিউল বিপর্যয়ে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। উৎসবে স্বজনদের সঙ্গে মিলতে পারার আনন্দ ভুলিয়ে দিয়েছে সব কষ্ট। বাড়ির ঈদ অন্যরকম, ফ্যামিলি সবাই আছে, মা আছে, বাবা আছে। ঈদের সময় যাই সবার আত্মীয় স্বজন সবার সাথে ঈদটা করি। ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আসছি পঞ্চগড় থেকে। আসলে বাড়িতে তো যাই হচ্ছে একটা টান থাকে। আজকে যখন আমরা চলে আসছিলাম আসলে অনেক কষ্ট লাগছিল। আমার আসার সময় খুব মন খারাপ হয়েছে, এমনকি সবার জন্য সবাইকে অনেক মিস করি। বাস টার্মিনালের চিত্রও একই রকম। বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ঢুকছেন কর্মব্যস্ত মানুষ। মা বাবার সাথে ঈদ করতে পেরেছি, এটা খুবই আনন্দ। সবার সাথে ঈদ করলাম, অনেক ভালো লাগলো। সবাই মিলে একসাথে ঈদ করা, সেটাই একটা আনন্দ অনেক। গ্রামের বাড়িতে আমার দাদা আছে, দাদি আছে এবং আমার চাচারাও আসছে। আরেকটি কর্মদিবসের আগে রাজধানী ফিরছে চিরচেনা রূপে। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। দিল্লিতে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা, শীর্ষ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ঐক্যমত। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, এখনও আশ্রয় কেন্দ্রে মানুষ, কমছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি। ইংল্যান্ডের বিপক্ষে কঠিন জয়, সেমিফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা, রাতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। যারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21-এর দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।